Okay, good morning everybody. Today we'll start non-aqueous titration. এর আগে তোমরা যেটা পড়েছো সেটা ছিল aqueous titration, aqueous acid base titration. এটা হচ্ছে non-aqueous acid base titration. Non-aqueous মানে কি? জল ছাড়া। এবার জলটা অ্যাসিড বেস টাইট্রেশনে কি হিসাবে ইউজ করা হতো? অ্যাজ এ সলভেন্ট হিসাবে ইউজ করা হতো। এখানে non-aqueous medium মানে except water, other solvent will use. Except water, what are the solvent we know? That is methanol, ethanol, paid ether, chloroform, then pyridine. এই সমস্ত সলভেন্ট গুলো আমরা জানি, ঠিক আছে, নন অ্যাকোয়াস সলভেন্ট। এবার এই সলভেন্ট গুলো আমরা ইউজ করব নন অ্যাকোয়াস টাইট্রেশন। তাহলে নন অ্যাকোয়াস টাইট্রেশনে প্রথমে জানতে হবে নন অ্যাকোয়াস টাইট্রেশন কেন দরকার, হোয়াই উইল পারফর্ম নন অ্যাকোয়াস টাইট্রেশন। অ্যাকোয়াস যদি অ্যাকোয়াস অ্যাসিড বেস টাইট্রেশনে যদি সবকিছু ড্রাগ অ্যানালাইজ হয়ে যেত, জলের অনেক সুবিধা আছে, জল হচ্ছে মানে চিপ ইন কস্ট, ইজিলি অ্যাভেলেবল, তারপরে হচ্ছে মিসেবল ইন অল কাইন্ড অফ সাবস্টেন্স, তাহলে হচ্ছে কেন আমরা নন অ্যাকোয়াস টাইট্রেশন পারফর্ম করতে যাব, হোয়াই উইল পারফর্ম নন অ্যাকোয়াস টাইট্রেশন। তোমরা যখন সিউটিক্স যখন পড়েছো, সিউটিক্সে নিশ্চয়ই তোমাদের যিনি সাবজেক্ট টিচার উনি পড়িয়েছেন যে ডিফারেন্ট প্যারামিটারস অফ সলিবিলিটি, কোন কোন সাবস্টেন্স মানে হচ্ছে ভেরি সলিবল, স্লাইটলি সলিবল, সলিবল, পোর সলিবল, এই সমস্ত জিনিসগুলো ওনারা পড়িয়েছেন। এবং অনেক সাবস্টেন্স আছে যেগুলো ওয়াটারে ইনসলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন অর্গানিক সলভেন্ট, ইনসলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন অর্গানিক সলভেন্ট, সেই সমস্ত সাবস্টেন্সকে আমরা নন অ্যাকোয়াস মানে why we perform for the substance which are insoluble in water. Okay, that is the number one point why we will perform non-aqueous titration. Another one thing, second point, ebar second point ki few substance which are very weakly acidic in nature and weakly basic in nature. উইক অ্যাসিড আর উইক বেস সম্বন্ধে তোমরা কি পড়েছো? উইক অ্যাসিড মানে কি? উইক অ্যাসিড মানে যেগুলো যে সমস্ত সাবস্টেন্স নট ইজিলি ডিসোসিয়েট, তাকে বলা হচ্ছে নট ইজিলি ডিসোসিয়েটেড, যার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ভেরি লো, সেগুলো হচ্ছে উইক অ্যাসিড। আর উইক বেস হচ্ছে যেগুলো যে সাবস্টেন্স যে বেসগুলো হচ্ছে নট ইজিলি ডিসোসিয়েটেড, সেটা হচ্ছে উইক বেস। এবার উইক অ্যাসিডিক এবং উইক বেসিক সাবস্টেন্স ইফ উই পারফর্ম ইন aqueous titration, if in perform in aqueous, so it will not dissociate, এবং আরেকটা কারণ কি হতে পারে, এই যে উইকলি অ্যাসিডিক এবং উইকলি বেসিক সাবস্টেন্সের pH হচ্ছে নিয়ার টু 7, 6 to 7 এর ভিতরে। তাহলে যদি এই যে 6 to 7 এর কাছাকাছি যে উইকলি অ্যাসিড এবং উইকলি বেসিক স্যাম্পলের যদি থাকে, তাহলে এটা যদি আমি জলের মধ্যে ডিজলভ করি, তাহলে তোমার টাইট্রান্টের সঙ্গে জল রিঅ্যাক্ট করছে না স্যাম্পল রিঅ্যাক্ট করছে, এই দুটোর মধ্যে কনফিউশন থেকে যায়। ঠিক আছে, জল রিঅ্যাক্ট করছে কারণ জলের জানো তোমার নেচার হচ্ছে অ্যামফিটেটিক ইন নেচার, মানে এই ট্যাক্স আছে বোথ অ্যাসিডিক এন্ড বেসিক। এবং স্যাম্পলের এখানে আমি কি বললাম 6 to 7 হচ্ছে এর হচ্ছে pH মানে হচ্ছে, মানে যদি মনে করো এই ধরনের সাবস্টেন্স কি উইকলি ভেরি উইক অ্যাসিড এবং ভেরি উইক বেস সাবস্টেন্স কি যদি তোমরা যদি জলের সঙ্গে যদি জলের মধ্যে দ্রবীভূত করে তোমরা যদি টাইট্রেশন করো, তাহলে বোঝা যাবে না যে টাইট্রেশনটা কার সঙ্গে হচ্ছে, জলের সঙ্গে হচ্ছে না সাবস্টেন্সের সঙ্গে হচ্ছে। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, উই হ্যাভ টু পারফর্ম দ্য নন অ্যাকোয়াস টাইট্রেশন। ওকে, ক্লিয়ার? একটা পয়েন্ট হলো হচ্ছে ফর সাবস্টেন্স হুইচ আর ইনসলিবল ইন ওয়াটার, সেকেন্ড পয়েন্ট হলো উইকলি অ্যাসিডিক এবং উইকলি বেসিক সাবস্টেন্স যেগুলো ওয়াটারের ক্ষেত্রে নট ইজিলি ডিসোসিয়েটেড এবং এদের pH হচ্ছে নিয়ার টু 7। যদি অ্যাকোয়াসে করতাম আমরা বুঝতে পারতাম না জলের সঙ্গে রিঅ্যাক্ট করছে না স্যাম্পলের সঙ্গে রিঅ্যাক্ট করছে, সেই ক্ষেত্রে আমরা সলভেন্টটাকে নন অ্যাকোয়াস সলভেন্ট উই ইউজড। সো দিস 2 পয়েন্ট এভরিওয়ান আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, so next thing is the different solvent used in non-aqueous titration. এবার সলভেন্ট মানে তোমরা নিশ্চয়ই জানো, সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক।
দ্রাবক মানে কি, যার মধ্যে আমরা কোনো একটা সলিউটকে ডিজলভ করব, ঠিক আছে। এবার সলভেন্ট মানে এখানে কিন্তু এটা টাইপ অফ টাইট্রেশন আমরা পড়ছি না, কি কি সলভেন্ট আমরা ডিফারেন্ট টাইপস অফ সলভেন্ট উই আর ইউজড ইন নন অ্যাকুয়াস টাইট্রেশন। এখানে আমি লিখে নিয়েছি একটা প্রোটোফিলিক PROTO, প্রোটোফিলিক PHELIC, প্রোটোফিলিক, প্রোটোজেনিক PROTO, প্রোটোGENIC, প্রোটোজেনিক। দেন নেক্সট ইজ amphioprotic AMPHIO, amphioprotic, amphioprotic, দেন aprotic APROTIC। এবার এই স্পেলিং গুলো তোমরা সবাই কারেক্টলি লিখে নেবে খাতায়। প্রথমে হচ্ছে প্রোটোফিলিক। প্রোটোফিলিক, ফিলিক মানে কি, লাভিং, মানে প্রোটন লাভিং সলভেন্ট, প্রোটন লাভিং সলভেন্ট। ওকে, নেক্সট প্রোটোজেনিক। জেনিক টার্ম comes from generate, proton giving solvent. Next amphioteric. Amphioteric means amphioprotic. Amphioprotic means it's act as both proton loving and proton giving. And next aprotic means neutral. Neutral means just like water, এবং হচ্ছে এটা নিউট্রাল সাবস্টেন্স, এটা জাস্ট ভলিউম এবং ডিজলভ করতে সাহায্য করে, এর হচ্ছে কোনো আয়নাইজেশন রিঅ্যাকশন হয় না। সো এগুলো আমি জাস্ট ওয়ার্ড মিনিং বলে দিলাম, এবার হচ্ছে প্রত্যেকটা সম্বন্ধে আমি আবার ডেসক্রাইব করব। প্রোটোফিলিক, প্রোটোজেনিক, অ্যাম্ফিওপ্রোটিক, দেন অ্যাপ্রোটিক। প্রোটোফিলিক মিন্স প্রোটন লাভিং, প্রোটোজেনিক মিন্স proton generating or proton giving, amphioprotic means it act as both proton loving and proton giving, and aprotic means neutral solvent. Okay, next is protophilic solvent. Protophilic solvent আমি এটা কিন্তু সুন্দরভাবে তোমাদের বইয়ে বা যেভাবে লেখা আছে সেইভাবে না ফলো করে আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা শোনার চেষ্টা করো এবং সেইভাবে তোমরা ক্লাস নোটটা বানিয়ে নেবে। Protophilic. Protophilic means proton loving solvent. Proton loving means which kind of substance proton loving, proton attract towards them, basic substance. Proton loving means in nature কি হয়ে গেল, basic in nature। এবার এটা এই যে প্রোটোফিলিক সলভেন্ট, প্রোটোফিলিক সলভেন্ট কোন ক্ষেত্রে আমরা ইউজ করব, when অ্যানালাইন বা স্যাম্পলের নেচার কি হচ্ছে, উইক অ্যাসিডিক ইন নেচার। উইক অ্যাসিডিক ইন নেচার, অ্যানালাইড এবং স্যাম্পলের নেচার হচ্ছে উইক অ্যাসিড, সেই টাইমে আমরা কি সলভেন্ট ইউজ করব, প্রোটোফিলিক সলভেন্ট ইউজ করব। উইকলি অ্যাসিডিক সাবস্টেন্স, উইকলি অ্যাসিডিক সাবস্টেন্স মানে কি, যে সাবস্টেন্সকে মানে ডিসোসিয়েশন করতে, নট ইজিলি ডিসোসিয়েট, সেই সাবস্টেন্সকে ডিসোসিয়েট করার জন্য খুব পরিমাণে শক্তির দরকার হয়। তাহলে আমি যদি ধরে নেই যে উইকলি অ্যাসিডিক সাবস্টেন্স, যদি মনে করো যে একটা HA উইকলি অ্যাসিডিক সাবস্টেন্স, এর সঙ্গে আমরা একটা বেসিক উইকলি অ্যাসিডিক সাবস্টেন্স যদি মনে করো HA, এর সঙ্গে বেসিক সলভেন্ট হচ্ছে এটা অ্যাড করলাম, তাহলে কি হবে, SH প্লাস A মাইনাস। এবার এই যে SH প্লাস এটা হলো রিঅ্যাক্টিং স্পেসিস। নাও this is not the reaction happening, this is a mixture of, now this analyte এবং solvent, it act as a reacting species, react as a strong acidic in nature, clear? তাহলে হচ্ছে এখানে অ্যানালাইটের নেচার কি, উইক অ্যাসিড, সলভেন্টের নেচার কি, প্রোটোফিলিক সলভেন্টের নেচার হচ্ছে স্ট্রং বেসিক ইন নেচার। এই উইকলি অ্যাসিডিক এবং স্ট্রং বেসিক রিঅ্যাক্ট করে কি হলো, SH প্লাস তৈরি হলো, এটা কনজুগেট বেস এবং এইটা হলো রিঅ্যাক্টিং স্পেসিস। এই SH প্লাস যখন হয়ে গেল, ইটস হ্যাভিং দ্য এবিলিটি টু ডোনেট মোর প্রোটন, মানে নাও দিস মিক্সচার, this analyte এবং solvent mixture, it acts as a more strong, so weak acid now acting as a strong acid, clear? So next is
next is protogenic solvent. প্রোটোফিলিক সলভেন্টের নেচার আমি কি বলেছি, প্রোটোফিলিক বেসিক ইন নেচার। এর एग्जांपल তোমরা লিখে নিতে পারো, যে বলতে ভুলে গেছি, পিরিডিন, ডাইবিউটাইল অ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন, এগুলো হচ্ছে প্রোটোফিলিক সলভেন্টের एग्जांपल। প্রোটোজেনিক সলভেন্টের एग्जांपल কি, মানে প্রোটোজেনিক সলভেন্ট মানে কি, জেনারেট প্রোটন, মানে কি এখানে অ্যাসিডিক ইন নেচার, অ্যাসিডিক ইন নেচার। ওকে, so it is strong acidic in nature, strong acidic in nature. Okay, let it be. So protogenic solvent হচ্ছে acidic in nature. So in this we are using weakly analyte nature. আগেরটা যেমন ছিল analyte nature ছিল weakly acidic, এখানে হয়ে যাবে analyte nature is weakly basic. Same thing, weakly basic substance cannot dissociate in proper way. Weakly basic cannot dissociate easily, so that's why we are using strong acidic solvent. So the reaction will be B, এটা হচ্ছে weakly basic substance, H plus is the solvent. So otherwise you can write down HA, BH plus A minus, এখানে A minus টা হয়ে যাবে রিঅ্যাক্টিং স্পেসিস। এবারে এই রিঅ্যাক্টিং স্পেসিস হয় যখন A minus টা রিঅ্যাক্টিং স্পেসিস হয়ে যাবে, তাহলে হচ্ছে উইকলি বেসিক নেচারটা will act as a strong basic in nature. Weakly basic substance now in the protogenic solvent will act as a strong basic substance. Okay, so what are the example of the protogenic solvent? Protogenic solvent এর example হচ্ছে concentrated H2SO4, formic acid, hydrogen chloride, এগুলো হচ্ছে example of protogenic solvent. Okay, next is amphiotic solvent. Amphiotic solvent মানে কি? Amphiotic solvent হচ্ছে যে সলভেন্টটা both act as a protophilic and protogenic in nature. Protophilic মানে কি? proton loving মানে কি? যে it acts as a strong base, আর protogenic মানে acts as a strong acid. Protophilic মানে act as a strong base, আর protogenic means act as a strong acid. Okay, in this we are using acetic acid CH3COOH বা মিথানল বা ইথানল, এই সলভেন্ট গুলোকে আমরা ইউজ করি। So there is a classical example of acetic acid. Acetic acidটাকে যখন হচ্ছে আমরা পারক্লোরিক অ্যাসিডের মধ্যে ডিজলভ করছি, এখানে কিন্তু তোমরা অ্যানালাইট বা স্যাম্পল বা যা ইচ্ছা ধরে নিতে পারো পারক্লোরিক অ্যাসিড, আর এটা কি সলভেন্ট। এখানে সলভেন্ট এই রিঅ্যাকশনটা হবে অ্যাসিটোনিয়াম আয়ন তৈরি হবে CH3COOH2+, অ্যাসিটোনিয়াম আয়ন প্লাস ClO4-, অ্যাসিটোনিয়াম আয়ন তৈরি হবে। এই যে অ্যাসিটোনিয়াম আয়নটা যখন তৈরি হচ্ছে, দেখবে যে CH3COOH will attract one H+ ion, so CH3COOH2+ এবং ClO4-, সেই অ্যাসিটোনিয়াম আয়ন, তাহলে এখানে নেচারটা কি হচ্ছে, যে it will attract one proton, তাহলে it acts as a here acetic acid act as a strong base, এবং পারক্লোরিক অ্যাসিডের অ্যাসিডিটিটা, টোটাল অ্যাসিডিটিটা, এই যে মানে স্যাম্পল এবং সলভেন্টের মিক্সচারের অ্যাসিডিটিটা ইনক্রিজ হচ্ছে। তাহলে আরো একটু বুঝিয়ে আমি বলছি যে amphiotic solvent মানে কি, it acts as a both protophilic and protogenic in nature. First I given one example of protophilic. এখানে হচ্ছে পারক্লোরিক অ্যাসিড একটা স্যাম্পল, এটা যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ডিজলভ করি, অ্যাসিটোনিয়াম আয়ন তৈরি হয়। এই অ্যাসিটোনিয়াম আয়ন যখন তৈরি হচ্ছে, এই স্যাম্পল এবং সলভেন্টের যে মিক্সচার, স্যাম্পল সলভেন্টের মিক্সচার হচ্ছে বিকাম মোর অ্যাসিডিক দেন পারক্লোরিক অ্যাসিড। Clear? So next is protogenic. Protogenic means it acts when the perchloric acid will act as a strong acid. It's having the property to donate proton. Not acidic acid having the nature of
act as a strong acid when it donates the proton. Here I taken the sample as pyridine. Pyridine react with acetic acid and form CH3 and C5H5NH plus এবং CH3COO minus acetate ion. So this is the reacting species acetate ion. তার মানে কি এখানে এই যে এর যে এটা উইক বেসিক ইন নেচার ছিল, তো এই যে স্যাম্পল প্লাস সলভেন্ট মিক্সচার পাওয়ার পরে এইটা হচ্ছে ইট উইল অ্যাক্ট অ্যাজ এ স্ট্রং বেস ইন নেচার এবং নাও this acetic acid will act as a strong acid. Okay, so that's why it donates one proton. So this is called amphioprotic solvent. So you understand the thing, protophilic and protogenic. It acts as a both protophilic. Here it attracts the proton and here it generates or given the proton. Okay, proton loving এবং generates or given the proton to the weak base. Okay, so you understand this thing. This is the amphioteric solvent, amphioprotic solvent, not amphoteric. Amphoteric is water is an example of amphioteric solvent. It acts as a both acid and base. So this is amphioprotic solvent. Okay, next is aprotic. Aprotic solvent means APROTIC. Aprotic solvent means it acts as it is a neutral solvent and it's having the it is a neutral solvent. Its ionization constant or is 0, so it is not ionized, not taken part in the reaction. So the example of the aprotic solvent is chloroform, benzene, acetonitrile, carbon tetrachloride, carbon disulfide. The example of the aprotic solvent. So next is preparation and standardization of perchloric acid. Okay, preparation and standardization তোমাদের সিলেবাসে এটা আছে, preparation and standardization of perchloric acid. ম্যাক্সিমাম যে নন অ্যাকুয়াস টাইট্রেশন যেখানে আছে সেই নন অ্যাকুয়াস টাইট্রেশনে পারক্লোরিক অ্যাসিডটাকে অ্যাজ এ টাইট্র্যান্ট হিসাবে ইউজ করা হয়। টাইট্র্যান্ট হিসাবে ইউজ করা হয়। টাইট্রেট এন্ড টাইট্রেট তোমরা নিশ্চয়ই জানো। টাইট্রেট মানে অ্যানালাইট বা যার কনসেন্ট্রেশনটা উই হ্যাভ টু ফাইন্ড আউট, এন্ড টাইট্র্যান্ট মানে হচ্ছে যার কনসেন্ট্রেশন উই অলরেডি নোন কনসেন্ট্রেশন। ওকে, সো টাইট্রেট এবং টাইট্র্যান্ট। টাইট্র্যান্টটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড is used as in maximum cases perchloric acid is used as a titrant. Preparation means how to prepare. Standardization মানে কি? Standardization আমি বলে দিয়েছি স্ট্যান্ডার্ডাইজেশন কার করা হয়। তোমাদের যখন প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পড়িয়েছিলাম তখন আমি কি বলেছিলাম? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্ট্যান্সের অলওয়েজ স্ট্যান্ডার্ডাইজেশন করা হয় টু চেক ইটস স্ট্রেংথ। মানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মানে কি? যেটা নরমাল এনভায়রনমেন্টে রাখলে যেটা হচ্ছে গোজ ফর অক্সিডেশন, রিডাকশন বা হাইড্রোলাইসিস, ডিসোসিয়েশন করে তার হচ্ছে পোটেন্সিটা ধীরে ধীরে কমতে থাকে, তাকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। নরমাল এনভায়রনমেন্টে ইট ইজ নট অ্যাভেলেবল in pure form, but in closed dabba it is available in pure form. But normal environment, if you expose in the normal environment, its potency is going to decrease gradually. তাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। পারক্লোরিক অ্যাসিডেরও সেম। পারক্লোরিক অ্যাসিড হচ্ছে মানে যদি নরমাল এনভায়রনমেন্টে এক্সপোজ করা হয় এর হচ্ছে কন্টিনিউয়াস, এর থেকে ফিউম বেরোতে এর হচ্ছে পোটেন্সিটা ধীরে ধীরে কম হতে থাকবে। সেই জন্য পারক্লোরিক অ্যাসিড ইজ এ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, সো we need for standardization. So first point is preparation. প্রিপারেশনে কিভাবে করতে হবে? প্রিপারেশন করতে হবে যে 8.5 ml 70 to 72% weight by volume, না weight by volume হবে না, volume by volume perchloric acid dissolved in 900 ml water. Then 30 ml of acetic anhydride is used. 30 ml of acetic anhydride is used and keep it for overnight. এক রাত্রি রেখে দিতে হবে। তারপরে dissolve and make up to volume 1000 ml with acetic acid, with glacial acetic acid, not dissolve in water. Okay, this is non aqueous solvent, so you should keep in mind. Okay, তাহলে প্রসিডিউরটা কি হলো? 8.5 ml
70 to 72% volume by volume, perchloric acid dissolve in 900 ml glacial acetic acid, then add 30 ml acetic anhydride, keep it overnight, then dissolve and make up to volume 1000 ml with glacial acetic acid. So this is the procedure of preparation of the 0.1 normal perchloric acid. Okay, next এখানে তোমাদের একটা মাথায় আসতে পারে যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এটা হচ্ছে 2 নম্বরের শর্ট কোশ্চেনে আছে, why we will use the acetic anhydride in the preparation of perchloric acid. Preparation of perchloric acid এ আমরা কেন অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটাকে ইউজ করি? বিকজ এর মধ্যে এই যে আমরা এত প্রিকশন নিচ্ছি, গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড নিচ্ছি বা এত প্রিকশন নিচ্ছি নিয়ে যে আমি এই সলিউশনটা বানালাম, এই বানানোর পরেও মাঝে মধ্যে এর মধ্যে যদি ওয়াটার থেকে যায়, সেই ওয়াটার will react with acetic anhydride and form acetic acid. কি হবে তাহলে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে ওয়াটারটা রিঅ্যাক্ট করে অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করে দেবে। সেই জন্য হচ্ছে আমরা কি করি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটাকে নিয়ে থাকি। তাহলে কি হলো যে পুরো যে সলিউশনটা বানালে সেটা ফ্রি ফ্রম water. If there is any residue of water, it will react with acetic anhydride and convert into an acetic acid. So that's why we are using acetic anhydride. Okay, clear? So next is standardization. স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসিডিওর নিশ্চয়ই তোমরা পড়েছো। স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসিডিওরে লেখা আছে যে 0.5 গ্রাম অফ পটাশিয়াম হাইড্রোজেন ফ্যালেট we are using. পটাশিয়াম হাইড্রোজেন ফ্যালেট we are using. Okay, potassium hydrogen phthalate, এটা হচ্ছে alkali earth metal, so you can write down like that. Alkali earth metal you can write down like that, RCOOK, বা এটাকে M হিসাবে alkali earth metal হিসাবে লিখতে পারি। এটা যখন আমরা মানে এই যে 0.5 গ্রাম পটাশিয়াম হাইড্রোজেন ফ্যালেট we dissolve in glacial acetic acid, so it will form RCOO minus RJK plus, RCOO minus আর K plus। এবার পারক্লোরিক অ্যাসিড হচ্ছে HClO4, it also dissolve in acetic acid and form acetonium ion plus ClO4 minus। এই যে acetonium ion CH3COOH2 plus, it reacts with RCOO minus। ঠিক আছে, এই পটাশিয়াম হাইড্রোজেন ফ্যালেট will act as a strong base এবং পারক্লোরিক অ্যাসিড will act as a strong acid. So now this RCOO minus will react with CH3COOH2 plus. Clear? Will form RCOOH plus CH3COOH. So this is the reaction principle. Reaction principle কি আছে যে potassium hydrogen phthalate বা alkali earth metal, it is basic in nature in non-aqueous non-aqueous দুটোতে it acts as a basic in nature, and perchloric acid in glacial acetic acid, it produces acetonium ion, it is more strongly acidic in nature, so this RCOO minus plus this acetonium ion will react. So this is the reaction principle. So here I written the reaction again. Potassium hydrogen phthalate plus perchloric acid will produce this one. Okay, next procedure e lekha ache weigh accurately about 0.5 gram of potassium hydrogen phthalate, যেমন ভাবে হয় মানে টাইট্রেশনে যেমন ভাবে করা হয়। এখানে হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে আমরা কি নিয়েছি যে 0.5 গ্রাম পটাশিয়াম হাইড্রোজেন ফ্যালেট and dissolve in glacial acetic acid, এবং হচ্ছে এখানে আমরা আরেকটা ইন্ডিকেটর ইউজ করেছি, ইন্ডিকেটর হচ্ছে ওরাসেট ব্লু
আমরা টাইট্রেট না, এখানে হচ্ছে টাইট্রেট বা যাই হোক, মানে বিউরেটে আমরা যেহেতু লিকুইড সলিউশনে নিতে পারবো, বিউরেটে আমরা নিয়েছি অ্যাপ্রক্স, এখানে কিন্তু টার্মটা মেনশন করতে হবে অ্যাপ্রক্স, বিকজ স্টিল উই ডোন্ট নো দা স্ট্রেংথ অফ পারক্লোরিক অ্যাসিড, অ্যাপ্রক্স 0.5 নরমাল পারক্লোরিক অ্যাসিড, এবং উপর থেকে কন্টিনিউয়াস অ্যাড করতে হবে, এবং অ্যাট দ্য এন্ড পয়েন্ট দ্য কালার চেঞ্জেস ফ্রম ব্লু টু পিঙ্ক। এবার ফ্যাক্টর হচ্ছে, ফ্যাক্টরটা কি, ফ্যাক্টরটা লেখা আছে যে 1 ml of 0.1 normal perchloric acid is equivalent to 0.024 gram of potassium hydrogen phthalate. Okay, so তোমাদের যদি নরমালিটি বের করতে হয় বা একটা ফর্মুলা আছে, weight taken equal to burette reading into factor into normality. So this is the formula. So if you want to find out that the normality, so n equal to weight by burette reading into factor, so you will get that the normality of perchloric acid. So this is about the preparation and standardization of perchloric acid. So next in your syllabus there is acidometry and alkalimetry. Acidometry মানে আমি তোমাদের আগেই পড়িয়েছি, acidometry মানে কি? Acidometry মানে when titrant, not titrate. Titrant is a standard acid. Titrant is standard acid, তাকে বলা হচ্ছে acidometry. Titrant যদি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাসিড হয়, তাহলে টাইট্রেট অথবা স্যাম্পলের নেচার কি হবে? বেসিক ইন নেচার। ক্লিয়ার? টাইট্রেট যদি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাসিড হয়, তাহলে টাইট্রেট বা স্যাম্পলের নেচার কি হবে? বেসিক ইন নেচার। অ্যাসিডোমেট্রিতে আমরা দু ধরনের স্যাম্পল অ্যানালাইজ করতে পারি, একটা হচ্ছে উইকলি বেসিক সাবস্ট্যান্স। উইকলি বেসিক সাবস্ট্যান্স এখানে एग्जांपल আমি দিয়েছি অলরেডি, মিথাইল ডোপা, অ্যাড্রিনালিন, বিসাকোডাইল, কোডেন সালফেট, লিভোডোপা, মেট্রোনিডাজোল, এই সমস্ত সাবস্ট্যান্স গুলোকে আমরা মানে হচ্ছে অ্যাসিডোমেট্রির দ্বারা অ্যানালাইসিস করতে পারি। এবার হচ্ছে আরেকটা হচ্ছে যে হ্যালোজেন অ্যাসিড সল্ট। হ্যালোজেন অ্যাসিড সল্ট, এটা নাম লেখা আছে হ্যালোজেন অ্যাসিড সল্ট, কিন্তু হচ্ছে যেমন হচ্ছে হ্যালোজেন অ্যাসিড সল্ট বলতে Cl-, Br-, iodide-, but it's act as a weakly base in nature in glacial acetic acid. Weakly basic substance, it acts as a weakly basic substance. এই সাবস্টেন্স গুলোকে যখন হচ্ছে আমরা মানে নন অ্যাকুয়াস টাইট্রেশন করব, তাহলে দেখো এখানে একটা দেওয়া আছে, একটা সল্টের एग्जांपल দেওয়া আছে, RNH 2RNH2Cl, এটা হচ্ছে 2RNH3 2Cl-। এবার হচ্ছে এখানে আমরা মার্কিউরিক অ্যাসিডের একটা সাবস্টেন্স এখানে অ্যাড করতে হবে। মার্কিউরিক অ্যাসিডের যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে কিন্তু আলটিমেটলি কি প্রোডিউস হবে? অ্যাসিটেট আয়ন তৈরি হবে। দিস ইজ দ্য রিঅ্যাকটিভ স্পিসিস, অ্যাসিটেট আয়ন। এবং হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ এ, নাও দিস উইকলি বেসিক halogen salt will act as a strong basic in nature. এবং now this strong base, as usual, you can react with acetuous perchloric acid, মানে হচ্ছে CH3COOH2+ এর সঙ্গে এটা অ্যাসিটোনিয়াম আয়নের সঙ্গে রিঅ্যাক্ট করবে। তাহলে হচ্ছে অ্যাসিডোমেট্রিটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। অ্যাসিডোমেট্রিতে টাইট্রেট ইউজ করা হয়, স্ট্যান্ডার্ড অ্যাসিড ইউজ করা হয়। স্ট্যান্ডার্ড অ্যাসিড মানে কি? এখানে ম্যাক্সিমাম কেসেস পারক্লোরিক অ্যাসিড ইউজ করা হয় অ্যাজ এ টাইট্রেট। টাইট্রেটের নেচার কি হবে? উইকলি বেসিক ইন নেচার হবে। উইকলি বেসিক সাবস্টেন্স গুলোর দ্বারা টাইট্রেশন করতে পারি, অথবা কি করতে পারি, অথবা হচ্ছে হ্যালোজেন সল্ট। হ্যালোজেন সল্ট হচ্ছে Cl- ব্রোমিন, এটা হচ্ছে উইকলি অ্যাসিড, মানে লেখা আছে হচ্ছে হেডিংটা দেওয়া আছে হ্যালোজেন অ্যাসিড সল্ট, বাট ইটস হ্যাভ এ নেচার অফ উইকলি বেসিক নেচার অলসো। এবার হচ্ছে এটা ডিসোসিয়েট হয়ে 2Cl- হবে, যখন হচ্ছে আমরা মার্কিউরিক অ্যাসিডেট অ্যাড করব, এটা অ্যাসিটেট আয়ন প্রোডিউস করবে। তাহলে এই যে স্যাম্পলটাকে আমরা সলভেন্টের মধ্যে ডিসলভ করে মার্কিউরিক অ্যাসিডেট দিয়েছি, এটা হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ দ্য অ্যাসিটেট আয়ন, ইট নাও অ্যাক্ট অ্যাজ এ স্ট্রং বেস। এই স্ট্রং বেসিক নেচার যখন হয়ে গেল, ইট রিঅ্যাক্ট উইথ অ্যাসিটিয়াস পারক্লোরিক অ্যাসিড।
ওকে ক্লিয়ার? তাহলে হচ্ছে নন অ্যাকুয়াস অ্যাসিডোমেট্রিতে দু ধরনের নেচার অফ সাবস্টেন্স আমরা অ্যানালিসিস করতে পারি। এবার অ্যালকালিমেট্রিতে জাস্ট এর উল্টো। অ্যালকালিমেট্রিটা হচ্ছে টাইটান হচ্ছে স্ট্যান্ডার্ড বেস আর স্যাম্পল হচ্ছে উইকলি অ্যাসিডিক ইন নেচার। এবার উইকলি অ্যাসিডিক ইন নেচারের এক্সাম্পল দেওয়া আছে অ্যানহাইড্রাইড, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, এনলস, ফেনলস, জিয়ানথিনস, সালফোনিলামাইড, এই সমস্ত সাবস্টেন্স হচ্ছে অ্যালকালিমেট্রি দ্বারা টাইট্রেশন করতে পারি। So in alkalimetric titration we use sodium methoxide এবং potassium methoxide as a titrant. তোমাদের সিলেবাসে আরেকটা টপিক আছে, মানে ওই এই রিলেটেডই একটা টপিক আছে, যে টপিকটা হলো অ্যাসে অফ এফিড্রিন হাইড্রোক্লোরাইড। অ্যাসে অফ এফিড্রিন হাইড্রোক্লোরাইডটাকেও সেম ওয়ে, এফিড্রিন হাইড্রোক্লোরাইড যে ফর্মুলা আছে সেটাকেও সেম ওয়েতে, এটা হচ্ছে একটা অ্যাসিড হ্যালাইড, এটা একটা যে উইক বেস, এখানে হচ্ছে মার্কিউরিক অ্যাসিডেট অ্যাড করা হয়, মার্কিউরিক অ্যাসিডেট অ্যাড করার পরে এটা অ্যাসিডেট আয়ন ফর্ম হবে, অ্যাসিডেট আয়ন ফর্ম হওয়ার পরে এটা উইক বেসটা কি হবে, অ্যাজ এ নেচার ইট উইল অ্যাক্ট অ্যাজ এ স্ট্রং বেস। সেই স্ট্রং বেসটাকে আমরা পারক্লোরিক অ্যাসিডের মধ্যে পারক্লোরিক অ্যাসিড হচ্ছে অ্যাজ এ টাইট্রান্ট হিসেবে ইউজ করব। পারক্লোরিক অ্যাসিডটা তো আমরা আগেই পড়েছি, অ্যাসিটিক অ্যাসিড প্লাস পারক্লোরিক অ্যাসিড উইল ফর্ম অ্যাসিটোনিয়াম আয়ন প্লাস CnO4 মাইনাস, এই অ্যাসিটোনিয়াম আয়ন আর এই অ্যাসিটেট আয়ন উইল দেয়ার। সেটা হচ্ছে হয়ে যাবে তোমার মানে অ্যাসে অফ এফিড্রিন হাইড্রোক্লোরাইড। ওকে, assay of sodium benzoate, it is a simple acid base titration. Sodium benzoate will react with hydrochloric acid and form benzoic acid plus NaCl. It is simple একটা acid base titration. Okay, next is যেমন হচ্ছে তোমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যাসিড বেস টাইট্রেশন করেছো, আরো শর্ট নোট আছে। শর্ট নোট হচ্ছে হোয়াট ইজ ডাইরেক্ট টাইট্রেশন, হোয়াট ইজ ব্যাক টাইট্রেশন এন্ড হোয়াট ইজ ব্ল্যাঙ্ক টাইট্রেশন। ডাইরেক্ট টাইট্রেশন মানে কি, টাইট্রেশনে তোমরা দুটো জিনিস জানো, টাইট্রেট আর টাইট্রান্ট। টাইট্রেটটাকে ইউজুয়ালি কিসে করা হয়, কনিক্যাল ফ্লাক্সে, আর টাইট্রান্টটাকে বিউরেটে। এবার টাইট্রেট এবং টাইট্রান্টের নেচার যখন অপোজিট হয়, মানে টাইট্রেট যদি মনে করো অ্যাসিড হয় আর টাইট্রান্টটা হবে হচ্ছে বেসিক ইন নেচার। এটা যদি অক্সিডাইজিং এজেন্ট হয় এটা রিডিউসিং এজেন্ট, এটা যদি মেটাল হয় এটা চিলেটিং এজেন্ট। এইভাবে এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট টাইট্রেশন। ওকে, মানে দুটো অপোজিট নেচার, মানে দুটো একটা হচ্ছে বিউরেট, একটা কনিক্যাল ফ্লাক্স, যখন দুটো অপোজিট নেচারের সাবস্টেন্স নেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে ডাইরেক্ট টাইট্রেশন। ব্যাক টাইট্রেশন মানে কি, ব্যাক টাইট্রেশন এটা একটু আমরা পরে আসবো। আমি লাস্টে ব্ল্যাঙ্ক টাইপ, প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক মানে কি খালি, ঠিক আছে। ব্ল্যাঙ্ক টাইট্রেশন, why we perform the blank titration? Blank titration মানে কি, সাপোজ আমি আজকে এফিড্রিন হাইড্রোক্লোরাইডের অ্যাসের একটা পদ্ধতি বললাম। এফিড্রিন হাইড্রোক্লোরাইডের অ্যাসের পদ্ধতি কি বলেছিল, যে একটা সার্টেন কোয়ান্টিটি, সাপোজ 1 গ্রাম এফিড্রিন হাইড্রোক্লোরাইড dissolve in 2 গ্রাম of suppose mercuric acetate, then add acetic acid, then titrate it against 0.1 normal perchloric acid. ওকে, ব্ল্যাঙ্ক মানে কি, এখানে এই স্যাম্পলটা যেটা আছে এফিড্রিন হাইড্রোক্লোরাইড এটা নেওয়ার দরকার নেই, এ বাদ দিয়ে বাকি সাবস্টেন্স গুলো আমরা নিয়ে নেব। মানে এই যে মার্কিউরিক অ্যাসিড নিলাম, অ্যাসিটিক অ্যাসিড নিলাম, সেটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক টাইট্রেশন। মানে স্যাম্পলটাকে বাদ দিয়ে অন্যান্য সাবস্টেন্স সমস্ত আছে তাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক টাইট্রেশন। এবার হচ্ছে হোয়াই উই পারফর্ম দ্য ব্ল্যাঙ্ক টাইট্রেশন। ব্ল্যাঙ্ক টাইট্রেশন কেন পারফর্ম করা হয়,
ব্ল্যাঙ্ক টাইট্রেশন পারফর্ম করার কারণ হলো যে যে সমস্ত সলভেন্ট বা আদার রিয়েজেন্ট ইউজ করছি সেই সমস্ত আদার রিয়েজেন্ট বা স্যাম্পল বা আদার রিয়েজেন্ট বা সলভেন্ট এই কতটা হচ্ছে রিডিং নিচ্ছে বা কতটা অ্যাসিডকে বা কতটা বেসকে বা কতটা অক্সিডাইজিং এজেন্টকে বা কতটা রিডিউসিং এজেন্টকে বা কতটা তার মধ্যে মেটাল প্রেজেন্ট আছে এগুলোকে নিউট্রালাইজ করছে। এবার হচ্ছে যখন হচ্ছে তুমি অ্যাকচুয়াল রিডিং নেবে, অ্যাকচুয়াল রিডিং বা কারেক্টেড বিউরেট রিডিং ইকুয়াল টু বিউরেট রিডিং মাইনাস ব্ল্যাঙ্ক। ওকে, কারণ হচ্ছে কি প্রথমে সলভেন্টে কিছুটা অ্যাসিড বা বেস থাকার জন্য এক্সট্রা কিছুটা বিউরেট রিডিং এসেছিল, তার থেকে ব্ল্যাঙ্ক রিডিংটা বাদ দিলে তুমি কারেক্টেড বিউরেট রিডিং পাবে। অতএব ব্ল্যাঙ্ক রিডিংটা পারফর্ম করার উদ্দেশ্য কি বা ব্ল্যাঙ্ক টাইট্রেশন পারফর্ম করার উদ্দেশ্য কি, যে সলভেন্টের মধ্যে বা আদার রিয়েজেন্টের মধ্যে অন্য কোনো রিঅ্যাক্টিং স্পেসিস রয়ে গেছে যেটা আমাদের টাইট্রেশনের রিডিংকে এফেক্ট করছে সেটা ফাইন্ড আউট করার জন্য, তাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক টাইট্রেশন। ওকে, নেক্সট ইজ ব্যাক টাইট্রেশন। নেক্সট ইজ ব্যাক টাইট্রেশন। ব্যাক টাইট্রেশন মানে কি? ব্যাক মানে জানো পিছন দিক দিয়ে ঘুরে, ঠিক আছে। ব্যাক টাইট্রেশন সাপোজ তোমাদের সিলেবাসে একটা আছে যে অ্যাসে অফ অ্যাসপিরিন, অ্যাসে অফ অ্যাসপিরিন বা অ্যাসে অফ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড ওকে। অ্যাসপিরিনের হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে এটা কি অ্যাসিডিক ইন নেচার। ওকে, তোমরা এই যে প্রসিডিওরটা এর মধ্যে পড়ো দেখতে পাবে যে একটা মানে অ্যাসপিরিন নেওয়া হলো, সাপোজ আমি প্রসিডিওরটা 1 গ্রাম অ্যাসপিরিন dissolve in 50 ml water, then add 50 ml 0.1 normal বা 1 normal 50 ml 0.1 normal NaOH, heat it for 1 hour, then 2 drops of indicator, then titrate it against 0.1 normal HCl। তার মানে কি পুরো প্রসিডিওরটা তুমি যদি দেখো, তোমরা যদি তোমরা যদি মনে করো সিম্পল ওয়েতে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ যে নিচে হচ্ছে অ্যাসপিরিন আর উপরে কি HCl, এটাও অ্যাসিড আর এটাও অ্যাসিড। এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব নয় যে দুধারই অ্যাসিড। তাহলে কি তার মানে কি এখানে প্রসিডিওরটা তোমরা যদি লক্ষ্য করতে পারো, অ্যাসপিরিনের সঙ্গে যে অ্যাসিডের সঙ্গে যে অপোজিট টাইপের যে রিঅ্যাকশনটা সেটা এখানেই হয়ে গেছে, NaOH। অ্যাসপিরিন রিঅ্যাক্ট উইথ NaOH ইন দ্য কনিক্যাল ফ্লাস্ক ইটসেলফ। ওকে, মানে কি যে সমস্ত সাবস্টেন্স গুলো নট রেডিলি রিঅ্যাক্ট উইথ দ্য টাইট্রেন্ট, অনেক সাবস্টেন্স আছে যে উপর যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসিক সাবস্টেন্স যখন উপর থেকে ড্রপ করবে তখন সল্ট মানে হচ্ছে অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করে ইমিডিয়েটলি ওয়াটার এবং হচ্ছে সল্ট তৈরি হয়ে যাবে। কিন্তু কিছু কিছু সাবস্টেন্স আছে যেগুলো হচ্ছে রিঅ্যাক্ট মানে নট রেডিলি রিঅ্যাক্ট, সেই সমস্ত সাবস্টেন্স গুলোকে কি করতে হয় যে অ্যাজিটেশন বা হিটিং বা এই সমস্ত পদ্ধতি দ্বারা রিঅ্যাক্ট করাতে হয়। এই যে অ্যাসপিরিনের সঙ্গে NaOH রিঅ্যাকশনটা কনিক্যাল ফ্লাক্সেই হয়ে যাবে। এবার অ্যাসপিরিন এবং NaOH এর রিঅ্যাকশন হওয়ার পরে মানে এখানে একটা টার্ম হচ্ছে ইউজ করা হয়, ইউ ক্যান রাইট ডাউন ভেরি ক্লিয়ারলি। ব্যাক টাইট্রেশন মানে কি? when titrate is not readily react with titrant, that time titrate and titrant reaction takes place in the conical flask. Okay, in this a known excess volume of titrant is added. এই টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নোন এক্সেস ভলিউম। নোন এক্সেস ভলিউম মানে কি? আমরা জানি ইচ্ছাকৃতভাবে এক্সেস ভলিউম অফ টাইট্রেন্ট উই আর অ্যাডিং ইন দ্য কনিক্যাল ফ্লাস্ক, এবং এই টাইট্রেট এবং টাইট্রেন্ট রিঅ্যাকশন হওয়ার পরে হাউ মাচ দ্য এক্সেস ভলিউম অফ টাইট্রেন্ট ইজ প্রেজেন্ট, দ্যাট উই ফাইন্ড আউট বাই টাইট্রেটিং এগেনস্ট বাই অপোজিট নেচার অফ সাবস্টেন্স। মানে কি? এখানে সাপোজ 1 গ্রাম অ্যাসপিরিন নিয়েছিলাম, এখানে আমি নন এক্সেস ভলিউম মানে 50 ml 0.1 নরমাল NaOH নিয়ে নিয়েছি। এই যে অ্যাসপিরিন আর NaOH রিঅ্যাক্ট করার পরে একটা হচ্ছে নন এক্সেস ভলিউম অফ
মানে রিঅ্যাক্ট করার পরে নন এক্সেস ভলিউম মানে জানি কোনটা 50 ml, এক্সেস ভলিউম মানে 50 ml দরকার নেই, তবু আমি 50 ml নিয়ে নিয়েছি। এবার হচ্ছে নন এক্সেস ভলিউম অফ NaOH চাই। এবার এই দুটো রিঅ্যাকশনের পরে আমি তো দেখতে পাচ্ছি না যে সবই ভিতরে সবই মানে অ্যাসপিরিনের পাউডার সাদা, NaOH ও সাদা, তাহলে কতটা লেগেছে কতটা হচ্ছে মানে বেঁচে আছে আমি জানতে পারছি না, যে কতটা রিঅ্যাকশন করেছে অ্যাসপিরিনের সঙ্গে NaOH আর হচ্ছে কতটা হচ্ছে NaOH এক্সট্রা, সেটা কিন্তু আমি জানতে পারছি না। সেটা জানার জন্য আমাকে কি করতে হবে, কতটা NaOH এক্সট্রা রয়ে গেছে সেটা জানার জন্য আমাকে HCl এর এগেইনস্টে রিঅ্যাকশন করতে হবে। HCl এর এগেইনস্টে রিঅ্যাক্ট করলে আমি কি বুঝতে পারবো যে আরে এতটা ml NaOH ফ্রি ফর্মে অ্যাভেলেবল, মানে কি সাপোজ HCl এর রিডিংটা এলো 15 ml NaOH ফ্রি ফর্মে অ্যাভেলেবল, মানে কতটা NaOH অ্যাসপিরিনের সঙ্গে লেগেছে 50 - 15 মানে 35 ml NaOH লেগেছে। সেই পদ্ধতিটাকে বলা হয় ব্যাক টাইট্রেশন মেথড। ক্লিয়ার? I think everyone understand the thing. Okay, thank you for patience listening. Okay, if you have any doubt, clear in the discussion class. Thank you everyone.